এখন হচ্ছে শক্তির রূপান্তর বা কনভার্সেশন অফ এনার্জি, মানে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর, এক রূপ থেকে আরেক রূপে কিভাবে রূপান্তরিত হয়। এটা কিন্তু তোমাদের কমন সেন্সের ব্যাপার, মানে এটা কিন্তু প্রত্যেকটা তুমি মুখস্থ করে পারবা না। দেখো এই যে লাইটটা চলতেছে, এই রুমে যে লাইট চলতেছে, আমার রুমে লাইট চলুক বা তোমার রুমে লাইট চলুক, এখন এইটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হইতেছে বলো তো? সিম্পল, বিদ্যুৎ শক্তি, তারের ভিতর কি আছে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, এটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, সাথে কিন্তু তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, কারণ কি রুমটা গরম হয়ে যাচ্ছে কিভাবে? এই লাইটের মাধ্যমে, তো লাইটের প্রচন্ড গরম, কিন্তু আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে আলো পাওয়া, তাই না? তার মানে এটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাট তারপর হচ্ছে তোমার আম্মু বা আমার আম্মু যেই চুলায় রান্না করে, কারেন্টের চুলায় যে রান্না করে বা রাইস কুকারে রান্না করে, সেক্ষেত্রে কি হয়? বিদ্যুৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, হিটারে অনেক সময় দেখবা একটু আলো ছড়ায়, বাট আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু ওইটা না। হ্যাঁ, কিছু পরিমাণ অন্য শক্তিতে রূপান্তরিত হয়, বাট আমাদের মেইন টার্গেট যেটা ওইটাই লিখবো। এবং এমসি কিন্তু প্রচুর আসে এগুলা, যে এই ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সবগুলা পারতে হবে। তারপর দেখো এটা কি বিদ্যুৎ শক্তি বা তাপ শক্তি, আচ্ছা এটা আচ্ছা এটা তো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এটা বুঝছি আমরা। তারপর হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে কি হয়? জেনারেটরের ক্ষেত্রে কি হয়? জেনারেটর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, জেনারেটর ক্ষেত্রে এই ক্ষেত্রে ভিতরে কি হয়? মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল বা কি বলে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর আবার হচ্ছে গাড়ির ক্ষেত্রে কি হয়? বা ইলেকট্রিক ভেহিকল যেগুলা, ইলেকট্রিক ভেহিকল ব্যাটারির গাড়ি যেগুলা, বা মেট্রো রেলের কথাই চিন্তা করে, এক্ষেত্রে কি ইলেকট্রিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ বা তড়িৎ শক্তি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তারপর এটা কি এই ক্ষেত্রে কি হয়? ফ্যানের ক্ষেত্রে কি হয়? ফ্যানের ক্ষেত্রে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি বায়ু শক্তিতে রূপান্তরিত হয়, বায়ু শক্তিতে রূপান্তরিত হয়। তারপর আরেকটা উদাহরণ এই যে হিটার, হিটারের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর ইস্ত্রি, এটার ক্ষেত্রেও সেম হয়। তারপর তারপর হচ্ছে ব্যাটারির কথা চিন্তা করতে পারে। ব্যাটারিতে কি? ব্যাটারিতে শক্তিটা কি হিসাবে সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে বা কেমিক্যাল এনার্জি। এইটা কি হয়? রিভার্স হয়, মানে কি হয়? কি হয় যখন ব্যাটারিটা থেকে চার্জ দাও তুমি, ব্যাটারিটাকে যখন চার্জ দাও তুমি, ব্যাটারিটাকে তুমি যখন চার্জ দাও তখন কি হয়? বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে, ওইটার ভিতরে স্টোর থাকে। আবার যখন উল্টা কাজ করো, উল্টা যখন কাজ করো তখন কি হয়? এই যে রাসায়নিক শক্তিটা যেটা জমা করছো তুমি, ওইটা কি হয়? অন্য বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন এই বিদ্যুৎ শক্তিতে অনেক ক্ষেত্রে অনেক কাজ করে, যেমন যখন মোটর চালায় সেক্ষেত্রে কি হয়? এই বিদ্যুৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা। এই ক্ষেত্রে ম্যাচ বক্সে যখন ম্যাচ মানে কাঠি দিয়ে জ্বালাও তখন কি হয়? এটার ভিতর কি, এটা প্রথমে কি ছিল? রাসায়নিক শক্তি। তো এইটা জ্বলে কি শক্তি উৎপন্ন করছে? তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন করছে, তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন করছে। তারপর গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি, গ্যাসের ক্ষেত্রে কি হয়েছে? রাসায়নিক শক্তি। গ্যাস কি একটা রাসায়নিক পদার্থ না? রাসায়নিক শক্তি কি হয়েছে? এখানে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাট আমাদের মেইন টার্গেট কোনটা? তাপ শক্তি শুধু। তাই যদি এমসিকিউতে শুধু একটা অপশন দেওয়া থাকে তাহলে লিখবো তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তারপর হচ্ছে ব্যাটারি, ব্যাটারির কথা একটু আগে বলছি, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে কোনো ব্যাটারির ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে হচ্ছে মেকানিক্যাল এনার্জি উদাহরণ দেওয়া আছে। আর হচ্ছে এই ক্ষেত্রেও রকেটের ক্ষেত্রেও কি, রকেটের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয়। রকেটের ক্ষেত্রেও এটার জ্বালানিটা কি? কেমিক্যাল না? এটাও কাইন্ড অফ রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি, এটাও কাইন্ড অফ রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। তারপর তাপ শক্তি, একটু আগে যেটা বললাম তাপ শক্তি, এই ক্ষেত্রে কি কাঠের ভিতর কি আকারে সংরক্ষিত ছিল? শক্তিটা কি আকারে সংরক্ষিত ছিল? রাসায়নিক শক্তি হিসেবে। রাসায়নিক শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হয়েছে? আগুন জ্বালার মাধ্যমে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, একই জিনিস দুইবার আসছে। তারপর সর্বশেষ এই 2-3 বার কেন আসছে? তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি যেটাকে বলি, মেকানিক্যাল এনার্জি এটাও বুঝলাম। তারপর হচ্ছে আলোক শক্তি বা লাইট এনার্জি, এটাও বুঝলাম। কনভার্সনটা বুঝলাম, যে একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তরিত হয়। এখন তোমাদের মাথা ঘোরানো ব্যাপার হচ্ছে, অনেক শক্তির ব্যাপারে পড়ছি, অনেকগুলো শক্তির ব্যাপারে পড়ছি, বাট ভর, বস্তুর ভর, ম্যাস, এইটাও কিন্তু কাইন্ড অফ শক্তি। এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার পড়বো, সেটা হচ্ছে কি আইনস্টাইনের সূত্র। আইনস্টাইন, দ্য গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন যেটা প্রমাণ করছিলেন, ভর শক্তির সম্পর্ক, এই জিনিসটা পড়বো, যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। সো গেট রেডি। তো যেটা বলছিলাম, যে ভর বা শক্তি, এই দুইটার ভিতর সম্পর্কটাকে, এই সম্পর্কটা বের করছেন কে? ভর শক্তির সম্পর্ক বলা হয় থাকে মহাবিজ্ঞানী বা বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইনের সূত্র থেকে আমরা এটা জানতে পারি, এবং এটা আমরা সবাই চিনি। আইনস্টাইনের সূত্রটার কথা তো সবাই জানি, তাই না? E=mc²। এটা হচ্ছে ভর এবং শক্তির ভিতর সম্পর্ক। সম্পর্কটা কি? E=mc²। E=mc²। আমি লিখি, দাঁড়াও।
ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। মানে উনি বলছেন যে ভরকে সরাসরি ডিরেক্টলি শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে। তার মানে ধরো 1 কেজি ভরের বস্তু আছে, ওই পুরোটাই হচ্ছে শক্তি, এবং এই পুরো ভরটাকে যদি শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে কতটুকু শক্তিতে রূপান্তরিত হবে? ই ইজ ইকুয়াল টু ই হচ্ছে এনার্জি, আর এম কত? এম হচ্ছে ভর। ধরো 1 কেজি ভর ধরলাম, 1 কেজি ইন্টু সি স্কয়ার মানে হচ্ছে আলোর বেগ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8। দেখো তার মানে কি দেখায়, মানে এই সূত্রটা থেকে কি বুঝতে পারো যে খুব কম পরিমাণ ভর দিয়েও বিপুল পরিমাণ শক্তি আসলে উৎপন্ন করা যায়। খুব কম পরিমাণ মানে ভরের ভিতরে বিপুল পরিমাণ, অনেক বেশি পরিমাণ শক্তি সংরক্ষিত আছে। এবং আমাদের একটা ভুল ধারণা আছে যে আইনস্টাইন আসলে নোবেল পুরস্কার পেয়েছিলেন ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রের জন্য। আসলে এটা ভুল কথা। আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার এই সূত্রের জন্য বা আপেক্ষিকতা এই রিলেটেড কিছুর জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পায় না। আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছিলেন ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করার জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য। ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা ছবি মোস্ট প্রবলি আমি অ্যাড করছিলাম, নাই আমি অ্যাড করতে ভুলে গেছি, ডাউনলোড করছিলাম ভুলে গেছিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা তো তোমাদের পরিচিত সূত্র, এবং এই রিলেটেড অনেক মিম, শত মিম ইউটিউবে তো মিম থাকে না, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে, রেডিটে, বিভিন্ন জায়গায় তোমরা দেখো। এবং এই সূত্রটা রিলেটেড ম্যাথ খুব একটা বইতে নাই, তারপর যদি দিয়ে দিতে পারে, যদি দেয় ধরো ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যদি বলে দেয়, যে এইভাবে বলে দিল, ধরো তোমার কাছে 1 কেজি ভরের একটা বস্তু আছে, বা তোমার কাছে যে কোনো একটা ভর দিয়ে দিল, এত কেজি ভরের বস্তু আছে, এবং এই পুরো ভরটাকে যদি শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে কত শক্তি উৎপন্ন হবে, বা এই ভরটা থেকে কত শক্তি উৎপন্ন করা যেতে পারে, এই টাইপের কোনো কিছু চাইলে এমসিকিউতে দিয়ে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবা? সিম্পল, জাস্ট হচ্ছে ই কিভাবে বের করবা? ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, ভরটা দিবা ইন্টু আলোর বেগ স্কয়ার। আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার দিবা, সাথে সাথে অ্যান্সারটা বের হয়ে যাবে। আশা করি দিবে না, তারপর দিলে এইভাবে করে নিবা। তারপর হচ্ছে এখন মেইন জিনিস যেটা হচ্ছে চেইন রিঅ্যাকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া যেটাকে বলা হয়। নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। দুই ধরনের কিন্তু, নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার বিক্রিয়া এইটাই আসলে ওইটার সাথে রিলেটেড, মানে এইটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের পার্ট, যেটার খুব ছোট্ট একটা অংশ তোমাদের দেওয়া আছে, এবং এইটার যত ডিপে যাব মানে তোমাদের মাথা তত ঘুরানো শুরু করবে। তো বেশি ডিপে যাচ্ছি না, যতটুকু বইতে আছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি আমি। তো নিউক্লিয়ার ফিশন জিনিসটা কি? প্রথম বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ার ক্ষেত্রে কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলা হয় থাকে, যেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লির ভিতর ঘটে থাকে। আমাদের কাছে ইউরেনিয়াম 235 নামে একটা পরমাণু আছে, ওইটার ভিতর, মানে ওইটা হচ্ছে মূল জ্বালানি। এই ইউরেনিয়াম 235 কে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়। দেখো, একটা ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস, এটাকে হচ্ছে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়। তা আঘাত করলে কি হয়? এটা ভেঙে ছোট ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। বেরিয়াম 144 আর একটা হচ্ছে ক্রিপ্টন 189 নাকি 189 মেবি। আচ্ছা যাই হোক, যেটাই বইতে দেওয়া আছে, বেরিয়াম এবং ক্রিপ্টন এই দুইটাই পরিণত হয়, বেরিয়াম এবং ক্রিপ্টন এই দুইটাই পরিণত হয়। এবং এখানে দেখে মানে তোমরা অনেকে হয়তো কনফিউশনে পড়ে যাও যে মানে আমরা যেই পর্যায় সারণীতে যেইগুলো দেখি ভর, পারমাণবিক ভর, এটার সাথে এইটার পারমাণবিক ভরের মিল নেই কেন, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার মিল নেই কেন? দেখো, এক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের আইসোটোপ থাকে। আইসোটোপের কথা তো অবভিয়াসলি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, তাই না? তো এই বিভিন্ন ধরনের আইসোটোপ, ওই আইসোটোপগুলো উৎপন্ন হয় ডিরেক্টলি, যে ওই পরমাণুটা উৎপন্ন হয় ব্যাপারটা এরকম না। জাস্ট এইটা জেনে রাখো যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায়, যেই নিউক্লিয়াস বিক্রিয়া, যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় বা যেই বিক্রিয়ার কথা বলো, যেই বিক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলা হয় থাকে। নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বলা হয় থাকে। ব্যাপারটা কিরকম? ধরো একটা নিউট্রন দিয়ে যখন ইউরেনিয়াম 235 কে আঘাত করছো, তখন দেখো দুইটা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়েছে, সাথে আরো তিনটা জিনিস উৎপন্ন হয়েছে। কি হয়েছে? তিনটা নিউট্রন উৎপন্ন হয়েছে। এই তিনটা নিউট্রন কি করবে? আরো তো পরমাণু কি একটা থাকবে বা নিউক্লিয়াস কি একটা থাকবে? ইউরেনিয়াম 235 না, আরো অনেকগুলো থাকবে, ওইগুলোকে ও আঘাত করবে। তাহলে ওইগুলো থেকে আবার কি হবে? নিউট্রন তৈরি হবে। তো এইটা একটা চেইন বা শিকলের মতো মানে চলতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় থাকে চেইন রিয়াকশন বা চেইন বিক্রিয়া বা শিকল বিক্রিয়া। এই জন্য এটাকে বলা হয় থাকে নিউক্লিয়ার চেইন রিয়াকশন বা নিউক্লিয়ার শিকল বিক্রিয়া। মানে একবার যদি ঘটানো যায় বা একবার শুরু করা যায়, এটা সাথে সাথে মানে চেইনের মতো চলতে থাকে। এই জন্যই পারমাণবিক বোম হচ্ছে এত শক্তিশালী। এবং আমরা এখানে বলতেছি যে এখানে নিউট্রন উৎপন্ন হবে, তারপর ঘুরে গিয়ে এখানে আঘাত করবে। ব্যাপারটা এরকম না, এত স্লোলি হবে না ব্যাপারটা মুহূর্তের ভিতর
মিলি সেকেন্ডেরও কোটি ভাগের 1 ভাগের ভিতর হয়তো হয়ে যাবে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে খুবই ক্ষুদ্র সময়ের ভিতর হয়ে যাবে। এই জন্য হচ্ছে নিউক্লিয়ার বম এত শক্তিশালী, মানে এত দ্রুত রিয়াকশন করে, এই জন্যই চেন রিয়াকশনের জন্য বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার জন্য। যাই হোক, এইটা আমাদের যতটুকু দরকার ততটুকুই বললাম। এই রিলেটেড অনেক কিছু বলা যায়, অনেক কিছু স্কিপ করে গেছি কারণ তোমাদের মাথায় এক্সট্রা প্রেশার দিয়ে লাভ নেই। তারপর 2 নম্বর বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন, এইটা ফিউশনের উল্টাটা ঘটবে। এক্ষেত্রে কি ঘটবে, এই ফিউশনের উল্টাটা ঘটবে, যে নিউক্লিয়ার বিক্রিয়া ছোট ছোট নিউক্লিয়াস সময় একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে। যেমন হাইড্রোজেনের দুইটা হচ্ছে আইসোটোপ আছে, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এই দুইটা একত্রে মিলিত হয় হিলিয়াম তৈরি করে, আর হচ্ছে একটা নিউট্রন তৈরি করে, এবং সাথে হচ্ছে এনার্জি প্রডিউস করে। আচ্ছা, আগেরটা হচ্ছে একটা জিনিস আমি মিস করে গেছি, যে যদি তোমরা এই রিয়াকশনগুলো দেখো, তোমাদের বইতে একটা রিয়াকশন আছে, সো এই রিয়াকশনগুলো দেখবা এই পাশের এমনিতে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়কের ভর এবং উৎপাদের ভর সেম হয়। বাট এই বিক্রিয়াগুলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলো দেখা যাবে যে বিক্রিয়ক এবং উৎপাদের ভর সেম নাই, ভর কি সেম নেই। ধরো এখানে বেশি ভর ছিল, এখানে এসে দেখবা ভর কমে গেছে, এখানে এসে কি দেখবা ভর কমে গেছে। তাহলে অল্প যে ভরটা কমলো, ওই ভরটা কোথায় গেল? ওইটা হচ্ছে আইনস্টাইনের এই যে সূত্র অনুযায়ী E=mc², এই সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবং আমরা যে তাপ শক্তি আকারে পাই, এই তাপ শক্তি আকারে আসলে ওই শক্তিটাই পাই, এবং সেইটা দিয়ে আসলে পরবর্তীতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ওইটা আমি দেখাইতেছি। আশা করি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা বুঝছো, যে একটা বড় নিউক্লিয়াস এরা আসলে অস্থিতিশীল, মানে স্থিতিশীল না, থাকতে পারে না। সো নিউটন দিয়ে আঘাত করলে এরা ভেঙে দুইটা আলাদা আলাদা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, এবং সাথে অনেকগুলো নিউটন তৈরি করে, এবং সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এবং এই নিউটনগুলো কি করি, এই নিউটনগুলো অন্য যে পরমাণুগুলো আছে বা অন্য যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হয়, এবং শক্তিটার মাধ্যমে কি করি, আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস একত্রে মিলিত হয়, বড় নিউক্লিয়াস তৈরি করে, এবং সেখান থেকে এনার্জি প্রডিউস হয়। এতটুকু জানো তাহলেই হবে। এখন হচ্ছে এই যে নিউক্লিয়ার শক্তি, মানে কি বলে, নিউক্লিয়ার বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করা হয়, এইটাকে বলা হয় দেখে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নামে একটা জায়গা আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরের ভিতর বিক্রিয়াগুলো হয়, এবং এটাকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে করা হয়। এটা তোমরা যখন ইন্টারমিডিয়েট আসলে খুব একটা বেশি নেই, অল্প কিছু আছে, বাট এটার চেয়ে একটু বেশি আছে। কি করা হয়, এই যে রিঅ্যাক্টর, এই রিঅ্যাক্টরের ভিতর মানে নিয়ন্ত্রিতভাবে এই যে বিক্রিয়াগুলো দেখলাম, এই বিক্রিয়াগুলো নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয়। তো একটু কি বলছি, তাপ শক্তি, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। সো এইটাকে কি করানো হয়, এই যে এইটাকে এই জায়গায় এই তাপটাকে পরিবহন করে কোনো একটা স্টিম জেনারেটরের ভিতর নিয়ে যাওয়া হয়। তো স্টিম জেনারেটরের ভিতর কি আছে, স্টিম জেনারেটরের ভিতর পানি আছে, বা কি আছে, আগে থেকে স্টিম আছে। সো ওইটাকে কি করবে, এটার ভিতর তাপ দিলে কি হবে, ও আরো গরম হয়ে যাবে, উপরে উঠে যাবে, এবং এই পাইপ দিয়ে এইদিকে চলে আসবে, এই পাইপ দিয়ে। এখন এখানে যেরকম দেখাইতেছে নিচে উপরে, ব্যাপারটা এরকম না, জাস্ট কানেকশন গুলো খেয়াল করো। প্রথমে হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে এই টাইপের প্রশ্ন আসলে তুমি যাতে লিখে দিতে পারো নিজের মতো করে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হচ্ছে, নিয়ন্ত্রিত উপায় বিক্রিয়াগুলো ঘটানো হচ্ছে। তারপর সেখান থেকে তাপটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, স্টিম জেনারেটরের ভিতর। সেখানে হচ্ছে স্টিম বা বাষ্প উৎপন্ন হচ্ছে। এই বাষ্পগুলো একটা পাইপের মাধ্যমে গিয়ে কি করছে, এই টারবাইন বা এই পাখাটাকে ঘুরাচ্ছে। ঘুরানোর পর কি হচ্ছে, এই যে স্টিমগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। হয় কিভাবে, এই যে কুলিং টাওয়ার থেকে আরেকটা পাইপ এসে এই স্টিমগুলোকে ঠান্ডা করে দেয়, আবার হচ্ছে এইখানে পাম্পের মাধ্যমে এই স্টিম জেনারেটর এখানে পাঠানো হয়, আবার কি করে, আবার গরম হয়ে এখানে আসে। ও হচ্ছে এরকম ঘুরতে থাকে। এবং একটু আগে যেটা বলতেছিলাম, যে এই স্টিমটা এসে এখানে টারবাইনটাকে ঘুরায়, এবং টারবাইনের সাথে একটা জেনারেটর বা মোটর কানেক্টেড থাকে, যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করে, এবং এই বিদ্যুৎটা ডিরেক্টলি গ্রিডে যুক্ত করা হয়। আশা করি এই টপিকটায় কোনো ধরনের প্রবলেম নাই, কারণ কি এই টপিকটা খুব একটা ডিপে জানি, জাস্ট হচ্ছে উপরে হালকার উপর আমরা ঝাপসা দিয়ে গেলাম, কারণ কি এতটুকু বইতে যতটুকু আছে তার চেয়ে বেশি হয়েছে, তারপরও এর চেয়ে বেশি জানার দরকার নেই।